তিস্তা বাঁচাতে উত্তরের 5 জেলায় গণ অবস্থানের দ্বিতীয় দিন আজ সন্ধ্যায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবেন তারেক রহমান। বিকেলে দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি বাংলাদেশ জামায়াতে ইসলামীর, দাবি এটিএম আজহারুল ইসলামের মুক্তি। জুলাই গণহত্যার বিভিন্ন মামলায় স্বৈরশাসক শেখ হাসিনার 12 মন্ত্রী প্রতিমন্ত্রীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জে বাসের ধাক্কায় ছিটকে পড়ার পর আরেক গাড়ির চাপা, 2 বাইক আরোহীর মৃত্যু। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামে। এবার চলে যাচ্ছে পুরো খবরে। তিস্তা চুক্তি বাস্তবায়নের দাবিতে তিস্তাপাড়ের 5 জেলার 230 কিলোমিটার এলাকা জুড়ে জাগো বাহে তিস্তা বাঁচাই শীর্ষক 48 ঘন্টার কর্মসূচির দ্বিতীয় দিন আজ। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নিয়েছে বিএনপি ও তার মিত্ররা। আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে তিস্তা নদী বেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার 11টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। এই টানা অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যায় 5 জেলার 11টি পয়েন্টে ভার্চুয়ালি যুক্ত হবেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংহতি জানাতে তিস্তাপাড়ে এসেছেন। জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আজ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে দলটি। এক বিবৃতিতে দলটি জানিয়েছে, ঢাকা মহানগর সহ দেশের সব মহানগরে এবং সব জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। আজ বিকেল 4টায় পল্টন মোড়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের নেতৃত্ব দেবেন আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান। এতে আরও বলা হয়, এটিএম আজহারুল ইসলাম 13 বছরেরও অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ মোট 16 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 10:15টার দিকে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্য আসামিরা হলেন পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক উপদেষ্টা তৌফিক-ই এলাহি চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাদের শুনানি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় যাত্রীবাহী বাস চাপায় নিহত হয়েছেন মোটর সাইকেলে থাকা 2 বন্ধু নাইম মৃধা ও সজীব প্রধান। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার রাত 8টার দিকে মহাসড়কের বাউশিয়া এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাশাপাশি 2টি মোটরসাইকেল নিয়ে মহাসড়ক হয়ে বাড়ি ফিরছিলেন নিহতরা। বাউশিয়া এলাকায় কুমিল্লামুখী লেন থেকে ইউটার্ন নিয়ে ঢাকামুখী লেনে আসলে অজ্ঞাত বাস পেছন থেকে নিহত সজীবের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নাইমের মোটরসাইকেলটি সজীবের মোটরসাইকেলের ওপর পড়ে। পরে পেছন থেকে দ্রুতগতির আরেকটি বাস 2 মোটরসাইকেলের ওপর দিয়ে পিষে চলে যায়। এতে মারা যান মোটরসাইকেলের চালক নাইম ও সজীব। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ভোরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক মামলা থাকার কথা জানালেও কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ কর্মকর্তারা।
2023 সালের অক্টোবরে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব পাওয়া জাহাঙ্গীর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় একই পদে বহাল ছিলেন। গত 20 আগস্ট তাকে সেখান থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য সচিব হিসেবে বদলি করে অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার। এরপর গত 28 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় জনস্বার্থে তাকে অবসরে পাঠানোর কথা জানায়। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, তিস্তা বাঁচাতে উত্তরের 5 জেলায় গণ অবস্থানের দ্বিতীয় দিন আজ। আর এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সহকর্মী বাদশাহ। বাদশাহ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাদশাহ, তিস্তা বাঁচাই কর্মসূচিতে অংশ নিতে মানুষের অংশগ্রহণ কেমন দেখছেন? হ্যাঁ রাজ, যেমনটি বলেছেন যে এখানে 17-18 ফেব্রুয়ারি মানে আজকে পর্যন্ত কিন্তু লাগাতার অবস্থান কর্মসূচি তিস্তা পাড়ে চলছে। আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটি কাউনিয়া পয়েন্টে রয়েছি। এটা তিস্তা ব্রিজের কাউনিয়া পয়েন্টের দিকে আমি দাঁড়িয়েছি। এখানে কিন্তু এখানকার যে আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে যে এই প্রোগ্রামটি করা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে, আপনারা জানেন যে এই রংপুরের 3টি সহ শুরু করে লালমনিরহাটের 8টি এবং কুড়িগ্রাম এখানে আছে, পাশাপাশি নীলফামারী, পাশাপাশি 5 জেলার 11টি পয়েন্টে কিন্তু একই সাথে হাজারো জনতা কিন্তু তারা এই তিস্তার ন্যায্য হিসাব দাবিতে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনি দেখতে পাচ্ছেন গতকাল থেকে তাঁবু টানিয়ে কিন্তু এখানে তারা এই তিস্তা বাঁচাও আন্দোলনে তারা যোগ দিয়ে তারা একাত্মতা ঘোষণা করেছেন। তারা কৃষককে বাঁচাতে চান। তারা বলছেন যে এই রংপুরের 5 জেলায় যদি এখানে কৃষক বাঁচে, বাংলাদেশ বাঁচবে। এই কৃষকদের ন্যায্য হিস্যার কারণেই কিন্তু আজকে বিএনপির পক্ষ থেকে যে এটা লাগাতার কর্মসূচি তারা এখানে পালন করছেন। আজকে তারেক জিয়া কিন্তু বিকাল 5টায় এখানে বক্তব্য রাখবেন ভার্চুয়ালি, এটা আমরা জানতে পেরেছি, এবং তারেক জিয়া এখানে একটা সঠিক নির্দেশনা দেবেন এমনটি আশা করছেন এখানকার বিএনপির নেতৃবৃন্দ। তবে আমরা দেখেছি যে 5 জেলার যত বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন আজকে আমরা সকাল থেকে দেখেছি যে এখানে মিছিলে এবং স্লোগানে কিন্তু মুখর করে রেখেছে এলাকার লোকজন। তাদের একটাই দাবি, তারা বলছেন যে আমরা ভারতের কোনো সিদ্ধান্ত মানি না। স্বৈরাচার শেখ হাসিনার কোনো সিদ্ধান্ত পূর্বে ভারতের প্রেমে পড়ে এই স্বৈরাচার শেখ হাসিনা এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে এবং তিস্তাকে ধ্বংস করে দিয়েছে। এমন এই তথ্যগুলো দিয়েছে আমাদেরকে এলাকার কৃষক। তারা বলছেন যে যারা আওয়ামী লীগের দোষর ছিল তাদের কারণে আজকে তিস্তা চুক্তি বাস্তবায়ন হয়নি। আমরা এই তিস্তা চুক্তি বাস্তবায়নে এই যে বিএনপি যে লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে, এখানে সর্বস্তরের জনগণ এসেছে, তাদের একটাই দাবি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে এই 5 জেলা শুরু করে এই উত্তর অঞ্চলের আমরা নদীর ন্যায্য হিস্যা পাবো। সেক্ষেত্রে কৃষকদের এই সুষম বণ্টনের মাধ্যমে যেখানে আবাদ সুন্দর হবে। এখন আপনারা জানেন গত কয়েকদিন আগে হঠাৎ করে কিন্তু পানি ছেড়ে দিয়েছিল ভারত। তারা শত্রুতম করে তারা হাসিনার পক্ষ নিয়ে, এই খুনি হাসিনার পক্ষ নিয়ে কিন্তু পানি ছেড়েছিল, এমনটি কথা জানিয়েছেন এখানে শিক্ষক। আপনারা জানেন এই সময় কিন্তু এখানে নানান ধরনের রবি শস্য হয়, এখানে আলু হয়, ভুট্টা হয়, বাদাম হয়। তারা হঠাৎ পানি ছেড়ে দিয়ে কিন্তু আমাদের এই ফসল নষ্ট করার পায় তারা করেছিল, কিন্তু সেটা তারা পারেনি। আজকে এই বিএনপির নেতৃত্বে যে লাগাতার কর্মসূচি দ্বিতীয় দিনে আজকে এখানে দিনব্যাপী এখানে হাজারো হাজারো জনগণ এখানে 11টি পয়েন্টে তারা যেভাবে অবস্থান নিয়ে এই তিস্তার পক্ষে, এই তিস্তার কৃষকের পক্ষে কথা বলছেন। তারা ভাবছেন যে অবশ্যই যদি আগামী দিনে সরকার তারা ক্ষমতায় আসে এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে তারা আরও এক ধাপ এগিয়ে যাবে, এটাই তারা আশা করছেন। তবে এখানকার জনগণের আশা এই তিস্তার মহাপরিকল্পনার পাশাপাশি ভারতকে উচিত শিক্ষা দিয়ে এই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নকে কৃষকের উপর করা হোক, এমনটাই দাবি রাজ। রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা নিয়ে কর্মশালা ও বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানী মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট মাঠে। বাড্ডা থানা বিএনপি আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কাইয়ুম, বাড্ডা থানা বিএনপির সাবেক সদস্য সচিব HM শামসুল হক সহ আরও অনেক নেতাকর্মীরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনকে নিরাপত্তা দিতে ইউরোপের নেতারা প্রস্তুত বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন ইউরোপের নেতারা। সৌদি আরবে রুশ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ঘোষণার পর ফ্রান্সে এক জরুরি বৈঠক থেকে এই বক্তব্য দেন তারা। ফ্রান্সে বসা এই জরুরি বৈঠকে ইউরোপীয় নেতারা
সতর্ক করেছেন মস্কোর সাথে আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি না হলে কিয়েভের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হওয়া বিপজ্জনক হবে। সোমবার প্যারিসে এই বৈঠক আহ্বান করেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। এদিকে সোমবার রিয়াদে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে সাক্ষাৎ করেছেন। এই সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেন ইস্যুতে আলোচনা করবেন। অন্যদিকে মার্কিন রাশিয়ার এই সফরের পরদিনই বুধবার ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি সৌদি আরব যাবেন বলে তার মুখপাত্র জানিয়েছেন। সোমবার দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হয়েছে 30তম বিশ্বের সবচেয়ে বড় গালফ ফুড ফেয়ার 2025। এতে বিশ্বের 130টি দেশের 5,500-এরও বেশি প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে। বাংলাদেশ থেকে অংশ নিয়েছে 41টি প্রতিষ্ঠান। জমকালো এই আয়োজন শেষ হবে আগামী 21 ফেব্রুয়ারি। দুবাই থেকে আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শরীফুজ্জামানের রিপোর্ট জানাচ্ছেন সঞ্চিতা হক। পৃথিবী জুড়ে যেসব প্রতিষ্ঠান খাদ্যপণ্য উৎপাদন, বাজারজাত ও রপ্তানি করে থাকেন তাদের অংশগ্রহণে দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় গালফ ফুড ফেয়ার। এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই বাংলাদেশও। দেশের বিখ্যাত খাদ্যপণ্যের গুরুত্বপূর্ণ ব্র্যান্ডগুলোও সমান তালে তুলে ধরার চেষ্টা করছেন দেশীয় ও গুণগত মানের পণ্য। এর মধ্যে রয়েছে প্রাণ, মেঘনা, বসুন্ধরা, আকিজ ও সিটি গ্রুপ সহ বেশ কয়েকটি বিশ্বমানের খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং প্রায় 41টি প্রতিষ্ঠান। মেলায় রফতানি উন্নয়ন ব্যুরো ও দুবাই কমার্শিয়াল কনসুলেটের ব্যবস্থাপনায় তৈরি হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন। আজকে আমাদের এখানে কাস্টমারের যেটা চাহিদা বেশি হলো সেটা হলো ইনস্ট্যান্ট নুডলস, সাথে ফ্রোজেন পরাটা। এগুলো আমরা বাংলাদেশ থেকে এক্সপোর্ট করতেছি এবং এটা চাহিদা অনেক বেশি। আমাদের প্রবাসী ভাই বোনদেরকে আমাদের এই যে সুগন্ধি চালটা এক্সপোর্ট করে তাদেরকে খাওয়ার সুযোগ করে দিতে পারি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার ইসলাম প্রতিটি প্যাভিলিয়ন ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সাথে কথা বলেন। আমাদের এই যেই সম্ভাবনা এই ইন্ডাস্ট্রি, আমাদের মনে হয় এটা আগামী 2000 ঠিকমতো আমরা যদি নীতিগত সহায়তা দিতে পারি, আমরা যদি তাদেরকে সঠিক লজিস্টিক্স সাপোর্ট সেটা যদি আমরা পোর্ট ফ্যাসিলিটি শুরু করে ব্যাংকিং অন্যান্য সাপোর্টও দিতে পারি, এটা আমাদের $5-6 বিলিয়ন ইন্ডাস্ট্রি হওয়াটা খুব কঠিন কিছু না। এই মেলার মাধ্যমে আমদানি ও রপ্তানি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের খাদ্যপণ্য বিশ্ববাজারে বিস্তৃত করা আরও সহজ হবে বলে মনে করেন অংশগ্রহণকারীরা। সঞ্চিতা হক, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। তিস্তা বাঁচাতে উত্তরের 5 জেলায় গণ অবস্থানের দ্বিতীয় দিন আজ সন্ধ্যায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবেন তারেক রহমান। বিকেলে দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি বাংলাদেশ জামায়াতে ইসলামীর, দাবি এটিএম আজহারুল ইসলামের মুক্তি। জুলাই গণহত্যার বিভিন্ন মামলায় স্বৈরশাসক শেখ হাসিনার 12 মন্ত্রী প্রতিমন্ত্রীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জে বাসের ধাক্কায় ছিটকে পড়ার পর আরেক গাড়ির চাপা 2 বাইক আরোহীর মৃত্যু। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।